সায়নী লাগাও 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 ঠিক বলেছে বলেছে যে উঠে যাবে লাগাও। একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে? বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। এখন তো সবটাই ওপেন হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপন অপশন হয়ে গেছে। अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। So, what did we learn today? It's my fault. Thank you, officer. Thank you. It's my fault. And the big story that we are tracking very closely here in News 9 comes in from the state of West Bengal, where another shocking case of gang rape has been reported from a law college in South Kolkata. Massive protests have now erupted outside the law college hours after the arrest of the 3 accused in gang rape of the female student inside the law college campus in Kasba. The shocking incident has triggered outrage among students as well as activists, with student wing of the left taking to streets outside the college demanding justice. It's a law college. It's a law college and you cannot protect your own future lawyers. Then how do you expect the future lawyers to protect you? Failure of our PM is responsible for all the cases happening in West Bengal. পঁচিশে জুন কলকাতা, সাউথ কলকাতা ল কলেজ, বালিগঞ্জ, কসবা। এখানে একজন 24 বছরের ফিমেল ল স্টুডেন্টের সাথে একটি ঘটনা ঘটে। ঘটনা বলবো না, বরং মেয়েটিকে জঘন্যতরভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তাকে ধর্ষণ করা হয়, যেটা আবারও এই কলকাতা সমেত আমাদের পশ্চিমবঙ্গকে আরেকটা অ্যালার্ট দেয় যে প্লিজ এবার তো জাগুন। এই ঘটনাটা না শুধু সেই মেয়েটার জীবন বদলে দেয়, বরং পশ্চিমবঙ্গ সমেত পুরো দেশে আবারও একবার ভয়ের আর রাগের বাতাবরণ ছড়িয়ে দিয়েছে। কেন কি এমনই ভয়াবহ ইনসিডেন্ট এর আগের বছরও আরজিকর হাসপাতালে ঘটে গেছে। আর সেই ঘটনাটা আর এটার মধ্যে শুধু একটাই পার্থক্য, যে এই মেয়েটি কোনোভাবে প্রাণে বেঁচে গেছে। নয়তো আরজিকর কাণ্ডে আমরা যেই ভয়াবহ দৃশ্য দেখেছি বা শুনেছি, ভগবানের কৃপায় এই বোনটির সাথে এমনটা হয়নি। তো যাই হোক, কথা বলা যাক এই ঘটনাটা নিয়ে। 25শে জুন 2025 দুপুরবেলা 3:30 নাগাদ একজন 24 বছরের ফার্স্ট ইয়ার ল স্টুডেন্ট সাউথ ক্যালকাটা ল কলেজে, তার নিজের কলেজে যেখানে সে পড়তো, সেখানে পৌঁছে গেছিল। তার নাম গোপন রাখা হয়েছে, কেন কি ভারতীয় আইনবিধি অনুযায়ী ভিকটিমের নাম, আইডেন্টিটি প্রোটেক্ট করা হয়, সেটা রিভিল করা হয় না। সে সেই সময় কলেজে এসেছিল নিজের এক্সামিনেশন ফর্ম ভরতে। এটা একটা রুটিন ওয়ার্ক ছিল, যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে এক্সাম দেওয়ার আগে সেটাকে ফলো করতে হয়। কিন্তু সেই দিনকে কয়েকটা শুয়োরের বাচ্চা সেই মেয়েটিকে সেখানে একটু দাঁড়ানোর জন্য বলে। আর সেই মেয়েটি এটা ভাবে যে হয়তো তারা কিছু দরকারি কথাবার্তা বলতে চায়, কারণ কি তারা সবাই জানাশোনা চেনাশোনা। কিন্তু সেই মেয়েটি জানতো না সেই দিনটা সেই মেয়েটির জীবনের সব থেকে খারাপ আর ভয়ানক দিন হতে যাচ্ছিল। সন্ধে প্রায় 7:30টার কাছাকাছি কলেজের ক্যাম্পাস একদম অন্ধকার হয়ে গেছিল। আর এখানেই এই 3টে শুয়োর, যাদের নাম প্রমিত মুখার্জি, জয়েব আহমেদ আর মেন কালপ্রিট মনোজিৎ মিশ্র, সেই মেয়েটিকে কলেজের গ্রাউন্ড ফ্লোরের গার্ড রুমে নিয়ে যায়, যেই রুমটা স্টুডেন্ট ইউনিয়ন অফিস রুমের একদম কাছে। আর এটা এমন একটা জায়গা যেটাকে নর্মালি সেফ মানা হয়ে থাকে এই কলেজে। কিন্তু সেই রাতে এই সুরক্ষিত জায়গাটা এই মেয়েটির কাছে নরকের থেকেও ভয়াবহ হয়ে উঠেছিল। মনোজিৎ মিশ্র, যার বয়স এখন 31 বছর, একজন ফর্মার স্টুডেন্ট আর এই কলেজে টেম্পোরারি নন টিচিং স্টাফ ছিল, যারা ফিমেল রাইটস মানে নারী অধিকার রক্ষার জন্য লড়াই করত, অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয় আর কি। আর এই কারণেই তার কাছে এই রুমের অ্যাক্সেসও ছিল, আর সে সহজেই সেটা ব্যবহার করতে পারত। আর এই মনোজিৎই এই কেসের একজন প্রাইম মেন সাসপেক্ট। মনোজিৎ সেই মেয়েটিকে এই রুমটায় নিয়ে গিয়ে প্রথমে সেই মেয়েটির সাথে কথা বলতে চায় আর তাকে বিয়ের প্রপোজাল দেয়। আর যখন এই মেয়েটা নিজের ব্যক্তিগত কারণ হিসেবে কারণ দেখিয়ে সেই প্রপোজালটাকে মানা করে দেয়, তখন মনোজিতের রাগ একটা সেই লেভেলে পৌঁছে, আর তার নোংরামিতে ভরা আসল মুখটা সেই মেয়েটি দেখতে পায়, যেটা এর আগে আরো অনেক মেয়ে দেখেছে। সেটাতে পরে আসছি। মেয়েটির কথায় মানে বোনটি যা লিখেছে তার অভিযোগপত্রে, আমি সেটার রেকর্ডিং বলছি।
তার কথায় মনোজিৎ আর তার সাথে যারা ছিল তারা তাকে জবরদস্তি করে গার্ড রুমে নিয়ে যায়। আর মনোজিৎ তার এই জঘন্য কাজে তার বাকি দুটো চাকরকে ইশারা করে বলে যে তারা যেন ইউনিয়ন রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় আর যাতে দেখাশোনা করে যে কেউ না আসে বা কেউ না ঢুকতে পারে। মেয়েটি অভিযোগপত্রে এটাও লেখে যে আমি তার পা ছুঁয়ে এটাও বলেছি যে আমাকে প্লিজ যেতে দাও, আমার বয়ফ্রেন্ড আছে যাকে আমি খুব ভালোবাসি। কিন্তু মনোজিৎ থামেনি, উল্টো সে আরো বেশি হিংস্র হয়ে ওঠে, যার পরে সে সেই মেয়েটির গায়ের থেকে তার জামা কাপড় খুলে ফেলে আর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে, শুধুমাত্র এই কারণে কারণ কি সেই মেয়েটা তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, তাকে না বলেছে। এই সময় বাকি দুটো চাকর ইউনিয়ন রুমের বাইরে দাঁড়িয়ে ছিল আর পাহারা দিচ্ছিল যাতে কেউ সেখানে চলে না আসে। তারা মনোজিৎকে আটকানো তো দূরের কথা, উল্টো তার এই নোংরামিতে তাকে সাহায্য করতে থাকে। আর এই ঘটনাটা তারা রেকর্ডও করেছিল মোবাইলে পুরো 90 সেকেন্ড ধরে, যেটা তাদের ফোন থেকেই পাওয়া গেছে, যেই ফোনগুলোকে পুলিশ সিজ করে দিয়েছিল পরে। আর এমনটাও না যে এই মেয়েটি এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি, মেয়েটি নিজেকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু মনোজিৎ আর তার সঙ্গী সাথীদের সামনে তার জোর খাটেনি। সে বলে যে তাকে একটা হকি স্টিক দিয়ে মারা হয়েছিল, মনোজিৎ তার গলায় আর বুকে কামড়েছে পর্যন্ত, যেটার প্রমাণ তার সেই গলার দাগগুলো ছিল। আর এই হুড়োহুড়ি ধস্তাধস্তি করার মধ্যেই মেয়েটি হাঁপিয়ে যায় আর তার প্যানিক অ্যাটাক হয়। আর তখন সেই মেয়েটি তাকে বলে যে তার শরীর খারাপ করছে আর তাকে যেন কাছেই রুবি হসপিটালে তারা নিয়ে যায়, কিন্তু মনোজিৎ সেটা করেনি। মনোজিৎ তার দুটো চাকরকে ডাকে যারা কিনা বাইরে দাঁড়িয়েছিল, আর জ্যাব নামে শুয়োরটা বাইরে গিয়ে ওষুধের দোকান থেকে একটা ইনহেলার কিনে আনে আর সেই মেয়েটিকে তারা ইনহেলারটি দেয়, কিন্তু তারা তাকে হসপিটালে নিয়ে যায় না। আর মেয়েটির ইনহেলার নেবার পরে সেই মেয়েটিকে রেপ করে এই মনোজিৎ মিশ্র। নট অ্যাটেম্প টু রেপ, চেষ্টা না, কিন্তু রেপ করা হয়েছে। মেয়েটির শরীর খারাপের পরেও মেয়েটিকে রেপ করেছে। ভাবুন কতখানি হিংস্র। যখন এরা এই মেয়েটির সাথে এমন ব্যবহার করছিল তখন কি সেখানে কেউ ছিল না? কোনো গার্ড পর্যন্ত ছিল না? তার আওয়াজ কি কেউ শুনতে পায়নি? সে এত জোরে চেঁচাচ্ছিল, তার আওয়াজ কেউ শুনতে পায়নি? শুনেছিল, শুনতে পেয়েছিল, কারণ কি সেই গার্ড রুমের বাইরেই একজন গার্ড ছিল যার নাম ছিল পিনাকি ব্যানার্জি, কিন্তু সে এখানে কিছুই করেনি। সে নাই কলেজ অথরিটিকে এই ব্যাপারে কিছু জানায় আর নাই পুলিশকে কিছু জানায়, সে ব্যাস চুপচাপ থাকে। আর এই ঘটনার ব্যাপারে সবকিছু জানার পরেও সে না জানার ভান করে থাকে। আর এরপরে রাত্রি 10:55 পর্যন্ত এই ক্রাইমটা চলতে থাকে, পুরো 3 ঘন্টা পর্যন্ত, পুরো 3 ঘন্টা। আর নিজের কাজ হয়ে যাওয়ার পরে তারা সেই মেয়েটিকে সেখানেই, সেই রুমেই, সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যায়, যেন সেই মেয়েটি তাদের কাছে কোনো খেলনা। কিন্তু চলে যাওয়ার আগে তারা মেয়েটিকে ধমকি দেয় যে যদি সে কাউকে এই ব্যাপারে কিছু বলে তাহলে পরে তারা তার ভিডিও অনলাইনে লিক করে দেবে। সেই 90 সেকেন্ডের ভিডিও যেটা তারা রেকর্ড করেছিল আর যেটা পুলিশ পেয়েছে। সাথে এটাও বলেছিল যে আমার কিন্তু বিশাল ক্ষমতা, তুই জানিস না আমি কি করতে পারি, তোর বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো, তোর বাবা আমাকে অ্যারেস্ট করিয়ে দেবো, এসব বলে থ্রেট খামারি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। ফাইনালি যখন তারা সেখান থেকে সেই মেয়েটিকে একা ফেলে চলে যায় তখন সেই মেয়েটি নিজের শরীরে বেঁচে থাকা বাকি জোরটুকু খাটিয়ে সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। সে সেখান থেকে তো বেরিয়ে যায়, কিন্তু তার সেই যন্ত্রণা আর তার সেই ভয় তার পিছা ছাড়ে না। তারপর সে তার বাবাকে কল করে আর তার বাবা সেখানে এসে তাকে নিয়ে যায়। আর এরপরে সেই মেয়েটি আর তার পরিবার অনেক হিম্মত জুটিয়ে পুলিশে কমপ্লেন করে। হিম্মত কথাটা এই কারণে বললাম কারণ যাদের এগেনস্টে সে কেস করেছে তারা যেই সেই লোক তো না, তারা বেশ অনেকটাই পাওয়ারফুল, বিশেষ করে এই মনোজিৎ মিশ্র। তো এরা আসলে কারা? যাদের অথরিটি থেকে, কলেজ স্টাফদের থেকে, এমনকি ক্রাইম কিংবা লয়ের থেকেও কোনো ভয় ছিল না, যারা আইন কানুন কিছুর পরোয়া করেনি। তো দেখা যাক। তো ফার্স্ট অ্যাকিউজড মনোজিৎ মিশ্র, যার বয়স 31 বছর। ইনি সাউথ ক্যালকাটা ল কলেজের এক্স স্টুডেন্ট আর একজন প্র্যাকটিসিং ক্রিমিনাল লয়ার আলিপুর কোর্টে। সে কলেজে টেম্পোরারি নন টিচিং স্টাফও ছিল, যার জন্য তাকে 45 দিনের কন্ট্রাক্টে রাখা হয়েছিল, আর যার নামে এর আগেও 11খানা এফআইআর দায়ের করা আছে। আর এখানে এর আগের একটি কার্যকলাপের ব্যাপারে শুনুন। আসল প্রবলেমটা শুরু হয় যখন 5:30 পৌনে 6টা নাগাদ আমরা উপরে চলে আসি। যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা নিচেই ছিল, বাকিরা যারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে। তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি। এবার অনেকজনই তখন চলে এসেছিল, ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে, তো ওখানে উনো ঠুনো খেলা হচ্ছে, তো নর্মাল একটা পরিবেশ। মনোজিৎ তখনও নিচে মদ খাচ্ছিল, তিনি জিমে ছিলেনই না। হঠাৎ করে আমার বাবার একটা কল আসে, যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাবা হচ্ছিল, তা আমি যার জন্য
কেওসটা অ্যাভয়েড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে। করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা, যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল, ওটা খালি ছিল পুরোপুরি। আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল, কেন কি মানে ওই শীতের দিন তো 5:30 পৌনে 6টা মানেই হচ্ছে ঘটঘটে অন্ধকার। তো আমি ব্যালকনিতে গিয়ে, আর ওই রুমটার মধ্যেই, ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল। তো ওই আমি ব্যালকনিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই। এবার 5-7 মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি, আর টাইমটা নোট করবেন, আমি 5:30 পৌনে 6টা নাগাদ ওই রুমটায় যাই। আচ্ছা, এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখার ঠিক পরপরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ, আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল। আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক। ওনার চোখ লাল, আর শুধু ড্রিঙ্কই করছিলেন না, গাঁজাও ফুঁকছিলেন, আমরা গন্ধও পেয়েছি। তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন। তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত। আমি তখন নর্মাল একটা ওয়েতেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না, বেরোবো। তো বাবার সাথে কথা বলতে এসেছিল, আমি বেরোবো, রুমটা লক করো না। তো মনোজিৎ তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে তাকাতে থাকে। আর শুধু নর্মালি আগায় না, সে যে হোয়াইট কালারটা পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে। আচ্ছা, এবার আমি আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে। তো আমি তখনই তার গায়ের পাশটা এরিয়া, আমি ব্যালকনি থেকে, দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল, আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখনও 1 ফুট উপর। তো আমাকে যদি দরজার ছিটকিনি খুলতে হতো, মনোজিৎ দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে, কেন কি ওই রুমের মধ্যে অন্য কেউ নেই, আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে। আমি একবার তাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁষটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘেঁষায় যখন নিয়ে যাচ্ছিল, তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি, এখন তোর সাথে আমার কাজ আছে, এখানে দাঁড়া। এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই, ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি, অবভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুড়বে, নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি। কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের জোর যদি সে পুরো দমে লাগায়, একটা মেয়ে হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক, মোস্ট অফ দ্য গার্লস কান্ট ডু দ্যাট। তো আমিও সেটা পারছিলাম না, হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না। আমি যখন বারে নড়তে শুরু করি, তিনি আমাকে গালের মধ্যে ঠাস করে 2টো থাপ্পড় মারেন, যেটা আমার গালে আর কানে 2 জায়গাতেই লাগে। আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে উল্টো দিকে ফেলে দেন। ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি, তো ফোনটা সুইচ অফ হতেও দেখি। তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনো রকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা। তারপরে ওই রুমটার মধ্যে, ওই ব্যালকনির মধ্যে, আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা, কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া, বাইরে থেকে কেউ যাতে না থাকে। কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরে কেউ ছিল না। আর অন্য রুমের মধ্যে, যেই রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল, ওই রুমের মধ্যে মনোজিৎ ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসেছিল, বড় যে JBL মানে সাউন্ড বক্স গুলো হয়, স্পিকার বললেও ভুল হবে, ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল। তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এসেছিলেন। আর রুমগুলো যেহেতু বড় ছিল, অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা একো হবে, আমি তখন হাজার চিল্লাই, হাজার কসকসাই, কিন্তু অন্য রুমের থেকে কারো শোনা বা ইভেন কি আউটকাট শোনা যাওয়া ওটা পসিবলই না। তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 35 থেকে 37 মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি ব্যালকনিটার মধ্যে। আর যা ঘটনা ঘটে সে 35 থেকে 37 মিনিটের মধ্যেই ঘটে। সে প্রথমে হাত দুটোকে বেঁধে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো, একবার না একাধিকবার। করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম, হাতের মধ্যে তিনি হাতু দিয়ে খুব বাজেভাবে মারেন। তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম, ওই সময়টা হচ্ছে তিনি জিন্সের যে আমার বেল্টটা ছিল, ওই বেল্টটা ইলাস্টিকের বেল্ট ছিল। তো তিনি যখন হাতের জোর লাগান, ইলাস্টিকের বেল্টটা খুলে দেন, মানে ছিঁড়ে দেন, খুলে দেওয়া বলতেও ভুল হবে, ছিঁড়ে দেওয়া হয়। সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি, তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে পিচ্ছিরি একটা হাসি দিতে শুরু করে, বলতে যে তুই যে এত মারামারি ধস্তাধস্তি করছিস, আমাকে তোকে একবার ছুতে দে, যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে, তুই জানিস না আমি কে,
কালীঘাটের মধ্যে 10 বিঘা আমার জমি আছে, আমি তোকে সেই জমির মালকিন বানাবো। তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টসের মধ্যে তোর সই করলে পরে ওই জমির মালকিন তুই হবি। আমার একটা 7 বছরের সম্পর্ক আছে। আর আরেকবার বলে দিচ্ছি, ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সারনেমটাও জানতাম না। তখন আমি চিল্লাতে শুরু করি, তার একটা কথা আমাকে অনেকবার করে কানের সামনে এসে চিল্লাতে থাকে, মন ফর মি, মন লাউডার ফর মি। তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেঁচড়া, ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ। তারপরে সে টপটা ছিঁড়তে চেষ্টা করে, টপটা ছিঁড়তে পারেনি, কিন্তু আবার ইনারওয়্যারটা অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল। তো একটা মেয়ের বডির মধ্যে যে একটা লাশ সম্বল থাকবে, যে তার ইনারওয়্যার বা তার ইনার গার্মেন্টস কিছুই আর বাকি ছিল না। তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে। যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি একবার মাথার চুল ধরে টানছেন, তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন, তিনি বুকের উপরে কামড়াচ্ছেন। পরদিন পর্যন্ত সেই দাগগুলো আমার ছিল। মনোজিৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একজন ফর্মাল লিডার ছিল, যার ফটো আপনারা নেটে সার্চ করলেই দেখতে পারবেন। যে বড় বড় তাবড় তাবড় টিএমসি নেতাদের সাথে রয়েছে তার ছবি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে এখন ছড়িয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে এখন ভাইরাল হচ্ছে। আর এখন তো ইনি সেলিব্রিটি, হ্যাঁ সেলিব্রিটি, বিকজ পশ্চিমবঙ্গে এরাই সেলিব্রিটি হয় বস। আমরা তো বালছাল, বেঁচে থাকতে হবে তাই আছি। আমাদের না আছে কোনো ক্ষমতা, না আছে টাকা, আর না আছে পার্টিগত কোনো সোর্স। এবার যখন খবর সেই লেভেলে পৌঁছায়, তখন টিএমসি থেকে জানানো হয় যে মনোজিৎ 2022 থেকে আমাদের দলের কোনো রকম পোস্টে নেই, আর নাই সে এখন আমাদের পার্টির অংশ। আর শুধুমাত্র এটাই না, এর আগেও মনোজিতের এমন অনেক গল্প রয়েছে যেগুলো এখন আস্তে আস্তে বাইরে আসছে। সে এর আগেও অনেক মেয়েদেরকে এইভাবেই হ্যারাস করেছে, আর এটা স্বাভাবিক, কারণ বাইরে তো একটা এসেছে। এরকম এর আগে করেনি তার কি গ্যারান্টি আছে? আর আগে তো পাওয়ারে ছিল, কলেজের দাদা ছিল, যে পাওয়ারে কোনো পোস্টে না থাকাকালীন এসব করতে পারে, তাও আবার একটা কলেজে, তাও আবার একটা ল কলেজে। তাহলে ভাবুন সে ক্ষমতায় থাকাকালীন কি কি করেছে। এবার যেহেতু সে ধরা পড়েছে আর টিএমসি তার পাশ থেকে সরে দাঁড়িয়েছে, নইলে কিছুই সামনে আসতো না। আর আসলে পরে যেটুকু পার্টি যদি তার পাশে থাকতো, তাহলে আপনাদের কি মনে হয়, যেটুকু অ্যাকশন এখন পুলিশ নিয়েছে, আপনাদের মনে হয় সেটুকু অ্যাকশন পুলিশ নিত, কিংবা তাদের নিতে দেওয়া হতো? দেখলেন না ওয়া কেসটা, পুলিশ কত কাজ করলো। ব্যাপারটা স্বার্থের, হয়তো তার কাছ থেকে পার্টি এখন তেমন কিছু পাচ্ছে না, তাই রেখেও বা কি লাভ। এরপরে এখন টিএমসি এমনি অনেক চাপে রয়েছে, তারপরে আবার সামনের বছর ভোট, ওরে বাবা। তো যাই হোক, দ্বিতীয় মালটা ছিল জেব আহমেদ, যে কিনা একজন মাত্র 19 বছরের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর সে মনোজিতের সাথে টিএমসিপির ইভেন্টগুলোতে আগেই থেকেই ইনভলভ ছিল, আর সে এর আগেও মনোজিতের সাথেই থাকতো। পুলিশের মতে আহমেদ এই কেসে বেশ ইজি ভাবে ইনভলভ ছিল। সে শুধুমাত্র মনোজিতের দেওয়া অর্ডারের পালন করছিল। সে ইনহেলারটাও মনোজিতের কথাই আনতে গেছিল। সে নিজে থেকে কিছু করেনি, সে সবকিছু মনোজিতের কথাই করেছে। একটা 19 বছরের অ্যাডাল্ট ছেলে, সে তো কিছু জানে না, সে তো বাচ্চা। সে জানেও না যে মেয়েটার সাথে যে জিনিসটা করা হচ্ছিল সেটা কি, সে জানে না, কারণ সে এখনো বাচ্চা। সে কলেজে পড়ছে, তার নিচে চুল তামার হয়ে গেছে, সে জানে না সে কি করছিল। ব্যাপারটা জেব আহমেদ, বুঝুন। যাই হোক, তৃতীয় ব্যক্তি এখানে প্রমিত মুখার্জি, যে কিনা 20 বছর বয়সী সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর এই গার্ডরুমের বাইরে পার্মানেন্ট ভাবে দাঁড়িয়েছিল, আর ভিডিও রেকর্ড করতেও এই মনোজিতে সাহায্য করে। এরা দুজন মনোজিতের সাথে মিলে এই প্ল্যান বানায়, আর এদেরও ইতিহাস রয়েছে মনোজিতের মতনই এর আগেও অনেক মেয়েদের সাথে খারাপ ব্যবহার করার। বাচ্চা কোথা থেকে হলো তাহলে 19 বছর বলে? সেম দোষের ভাগিদারি, সেম। মনোজিৎ যা করেছে এরাও তাই করেছে। কিছু কলেজ স্টুডেন্টরা তো এটাও বলেছে যে এরা কলেজে দাদাগিরি করত, আর এরা এই কলেজটাকে কোনো রকম রোকটোক ছাড়া, কোনো রকম ভয় ছাড়াই চালাতো। সত্যি বলতে কে কি বলবে, সাহস হবে কারো? আরে ভাই, সবাই তো গুন্ডা না, ওখানে তো মানুষ পড়তে যায়, লড়তে না। আর এই বুড়ো বামটা সেখানেই পড়ে আছে কয়েকশো বছর আগে গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরেও, আর বাচ্চাগুলোর মাথা খাচ্ছে। দেখুন এর ইনফ্লুয়েন্স কতখানি, দেখুন কলেজের দেওয়ালে কি লেখা। এখানে অনেক জিনিস, এই কলেজে অনেক জিনিস তাকে জিজ্ঞেস করে করা হতো। তার আন্ডারে ছিল অনেক লোক, একে ভালোবাসতো প্রচুর লোক, এর সাপোর্টও ছিল প্রচুর লোক, তাই এর বারবারন্তি। নিন শুনুন। Monojit মদ খেতে শুরু করে দিয়েছে with his 2-3 other friends, and that time one of the seniors he told me कि ও যদি ডাকে তো যাবি না। তো অবভিয়াসলি আমি মাঝখানেও আমাকে ডেকেছে, he was like कि বাগ মেকে ডাক, আমরা মদ খাচ্ছি, গান গাইবো, এসব হবে। I didn't go because I understood why my senior told me not to go,
but one of my classmates, our bondhu didi, she went. ও কি বলছে যে তোকে দেখতে অনেক সুন্দর আছে and আমার একটা গার্লফ্রেন্ড আছে, but then আমাকে আরো ভালো লাগছে না, but I like you really very much. And then he started touching her misappropriately, and these things happened, but nobody could say anything to him because obviously he was powerful, and we knew that, so nobody said anything to him. While we were coming back, he was sitting on the girls' laps and all of my seniors' laps, and he was telling them to sit on his laps because somehow he felt like he could do that, and nobody could say anything. And this was the one incident, and other incidents where he has been breaking people's heads, and all of these things have happened. চতুর্থ অ্যাকিউজড এখানে পিনাকি ব্যানার্জি, যার বয়স 55 বছর। সে কলেজের সিকিউরিটি গার্ড। সে না তো সেই মেয়েটি সাহায্য করে আর নাই কাউকে অ্যালার্ট করে, যেটা সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় যে সে গার্ড রুমের বাইরেই দাঁড়িয়ে ছিল, কিন্তু সে এখানে কিচ্ছু করেনি। পুলিশ তাকেও অ্যারেস্ট করেছে, কারণ কি সে সেটা করেছে যেটা তার কাজ না, আর যেটা করেনি সেটাই তার কাজ, কারণ সে সিকিউরিটি গার্ড। এবার এখানে অনেকে ভাবতে পারে যে তার বয়স একটু বেশি, আর মনেও ভয় ছিল যে কাউকে যদি কিছু বলে, তারা যদি তাকে কিছু করে, কিন্তু আমি বয়স দেখবো না। নো হামদর্দি ফর তার বয়স। বয়স হলে পরে এই কাজ করো না, অন্য কাজ খোঁজো, নাহলে বাড়িতে বসে থাকো। আর বাকি কথা ভয়ের, তাহলে বলি আপনার যা বয়স, আপনার ঘরে যদি মেয়ে থেকে থাকে কিংবা থাকতো, তাহলে পরে হয়তো এই একই বয়স কিংবা এর আশেপাশের বয়সেরই হতো। আপনি পারতেন তখন চুপ করে দাঁড়িয়ে থাকতে যদি আপনার মেয়ে থাকতো ওই রুমে। যাই হোক, তো 26শে জুন 2025 মেয়েটি কসবা পুলিশ স্টেশনে কমপ্লেন ফাইল করে, যার পরে কলকাতা পুলিশ এই কেসে ফটাফট অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। মনোজিৎ মিশ্র আর জয়াব আহমদকে সেই দিনকেই সন্ধে 7:20 তালবাগান ক্রসিং এর কাছ থেকে পুলিশ তুলে নেয়, আর প্রমিত মুখার্জিকে পরের দিন সকালে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে। 3 জনের মোবাইল ফোন সিজ করে দেওয়া হয়, যেখানে সেই মেয়েটির 90 সেকেন্ডে সেই ভিডিও ক্লিপটা ছিল, যেটা তাদের এই ক্রাইমটাকেই প্রমাণ করে। আর তারপরে 28শে জুন সিকিউরিটি গার্ড পিনাকি ব্যানার্জিকেও অ্যারেস্ট করা হয়। পুলিশ একটা 5 মেম্বার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানায়, সিট ক্রাইমের জায়গাটাকে সিল করে দিয়েছে, আর এখান থেকে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা হচ্ছে, যেমন হেয়ার স্টেন, হকি স্টিক। সিসিটিভি ফুটেজে যেই দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত যেই ফুটেজটা ছিল, সেটা এই মেয়েটির অভিযোগকে সত্যি প্রমাণ করে দিয়েছে। আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তাকে গার্ড রুমে জোর জবরদস্তি ভাবে নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও ফোর্সফুলি রেপ, গলায় বুকে কামড়ানোর দাগ আর ঘাড়ে নখের লাগা স্ক্র্যাচের দাগ কনফার্ম করেছে এই কেসটাতে। আর এগুলো এটাই প্রুভ করে যে মেয়েটি যেই সমস্ত যা কিছু বলেছে কিংবা স্টেটমেন্ট দিয়েছে, সেটা 100% ইঞ্চিতে ইঞ্চিতে সত্যি। এবার দেখুন, এই কেসটাতে হতে হতো শুধু এই মেয়েটাকে নিয়ে আর তার জাস্টিস পাওয়ার জন্য, আর এখানে যত অ্যাকিউজ রয়েছে তাদের ইনভেস্টিগেশনের ওপরে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে। তো এটা শুধুমাত্র পুলিশের কাজ, বাদ বাকি কিছু আসার কিংবা ওঠার তো কথাই না, তাই না? কিন্তু এটা পশ্চিমবঙ্গ, তাই এইরকম ব্যাপার নিয়ে পলিটিক্স না হয়ে কি পারে? হ্যাঁ, আপনারাও আছেন যে কি যে ভাবেন, তাহলে পরে পলিটিক্সের অপমান যদি কিছু না হয় তো। তো যাই হোক, বিজেপি এখানে টিএমসির উপরে আঙ্গুল তুলেছে যে তারা মনোজিৎকে প্রোটেক্ট করছে, কারণ কি আগে সে টিএমসিপি মানে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা ছিল, আর তার টিএমসির বড় বড় নেতাদের সাথে ছবি আছে। বিজেপি লিডাররা এটাও বলেছে যে কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা একটু সেফ না, আর এই কেসটা আরজিকর কাণ্ডের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, যেটা সত্যি, আর আমরা সেটা নিজেদের চোখে দেখছিও। প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর। এটা তো জাস্ট ভাইরাল হয়েছে বলে, আরজিকর ভাইরাল হয়েছে বলে। যান না একটু গ্রামের দিকে, একটু অর্ধ গ্রামের দিকে, সেখানকার মেয়ে বউদের সাথে কি হচ্ছে আমরা জানি, খোঁজ খবর রাখি, কিন্তু কিছু বাইরে আসে না। কেন জানেন? কারণ তারা গরিব মানুষ, আর গ্রামাঞ্চলে থাকেন বলে তাদের সাথে এরকম অন্যায় হয়, আর সেই অন্যায়ের কোনো জাস্টিস তারা পায় না। কিছুদিন আগে দেখলেন না সন্দেশখালি? ভুলে গেছেন? শাহজাহানকে ভুলে গেছেন? কিভাবে পিঠে বানাতো, রাতে ডাকতো, ভুলে গেছেন? থাক, বাদ দিন, ছাড়ুন এটা। মালদা মনে আছে তো? নেই? আচ্ছা, মুর্শিদাবাদ আছে মনে নাকি নেই? যাক, ঠিক আছে, কোনো ব্যাপার না। আফটার অল আমরা হলাম পশ্চিমবঙ্গবাসী, হোক না, হতে থাক না, কি আছে? আমাদের বাড়িতে থরি হচ্ছে, আমাদের বাড়ির মেয়ে বোনদের সাথে থরি হচ্ছে, আমাদের পাশের বাড়িতে হচ্ছে। আরে 1 মিনিট, ভুলে যাচ্ছেন না তো যে পরের বাড়িটাই আপনার?
তো যাই হোক, টিএমসি বলছে এই বিষয়টা নিয়ে এখন পলিটিক্স করতে না, আর তারা কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। আর সাথে এটাও বলেছে যে তাদের মনোজিতের সাথে কোনো রকম যোগাযোগ নেই। যাই হোক, কলকাতায় এটা নিয়ে আবারও প্রোটেস্ট শুরু হয়ে গেছে। স্টুডেন্ট, জুনিয়র লয়ার আর পলিটিক্যাল গ্রুপগুলো মিলে প্রোটেস্ট করছে। তারা রাস্তায় নেমে জাস্টিসের জন্য গলা ফাটাচ্ছে, জাস্টিসের দাবি করছে। ন্যাশনাল কমিশন ফর উমেন কলকাতা পুলিশের কাছে টাইম বাউন্ড ইনভেস্টিগেশনের জন্য ডিমান্ড করেছে। কলেজে ক্লাস সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ইভেন কলেজই বন্ধ করে দেওয়া হয়েছে, আর ক্যাম্পাসকে ক্রাইম সিনের রূপে সিল করে দেওয়া হয়েছে। আর তো আর এখানে সেই মেয়েটিকে সেখানে নিয়ে গিয়ে আবারও সেই পুরো ক্রাইমটাকে রিক্রিয়েট করানো হয়েছে, যে কিভাবে, কোথায়, কি হয়েছে, যেটা হয় এরকম ঘটনায়। 3 জন অ্যাকিউজডকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তো রাখা হয়েছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। পরে জানি না কি হবে, বুকে গুলি মারবে নাকি পাছায় সেটা বলতে পারছি না। পিনাকি ব্যানার্জির ওপরেও কিছু চার্জেস লেগেছে। তো এখানেও অনেকে বলছে যে এই কেসটা নাকি অনেক বেশি সিমিলার আরজিকর কেসের সাথে, কিন্তু এই কেসটা আর আরজিকর কেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড় করা এখানে, যে কলেজ হোক, হসপিটাল হোক, মানে শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা স্বাস্থ্য প্রতিষ্ঠান, ভাই হচ্ছেটা কি? এদের মনে এতটুকুও ভয় নেই? মনমানি, মানে সেই লেভেলের মনমানি, দাদাগিরি, মানে যা হচ্ছে ভাই। ওয়েস্ট বেঙ্গল শেষ, শিক্ষা প্রতিষ্ঠান শেষ, স্বাস্থ্য প্রতিষ্ঠান শেষ, কোথায় যাব আমরা? এমনিতেও তো আমাদের ইতিহাস আছে যে আমরা শুধুই পালিয়ে বেরিয়েছি, জমি জায়গা বাসস্থান সবকিছু ছেড়ে আমাদের পূর্বপুরুষরা পালিয়েছে। এবার হয়তো আমাদের বাড়ি, কারণ কি কিছু মানুষ ভিক্ষাতেই খুশি। বেঙ্গল একসময় মুকুট ছিল ভারতের, যেই কারণে ইংরেজরাও বেঙ্গলকেই সিলেক্ট করেছিল রাজত্ব করবার জন্য। আর এখন কোথায় পালাবো ভাই? না মানে লড়বো, লড়াই করব, লড়াই যে করবো সেটার জন্য তো মনে হয় আমরা কাউকে পাশে পাবো না, তাই না? কাকে পাবো পাশে? কে লড়বে? এখন মানুষের বিপদ দেখে মানুষ দাঁড়ায় না, মানুষ মুখ ফিরিয়ে নেয়। আর কিছু মানুষ যারা আসে তারা হয়তো স্বার্থে আসে। আর মেয়েরা কি করবে? কোথায় যাবে? কারণ রক্ষকিত ভক্ষক, এই যে মনোজিৎ মিশ্র, কি যেন কি কাজ করতো, ও হ্যাঁ, নারী অধিকার রক্ষা কমিটি। দেখলেন কেমন ভাবে নারীদের রক্ষা করে। আমি একটু ব্যাটারটাকে একটু প্রথম থেকে বলি, কারণ তাহলে বোধহয় বিষয়টা একটু সুবিধা হবে। আমি এবং আমার এক জুনিয়র আছেন অর্পণ সাহা, আমরা দুজনে নর্থ বেঙ্গল ট্রাভেলে গেছিলাম। এবার আমাদের যখন ট্রিপ শেষ হয়ে যায় অ্যাজ ইউজুয়াল আমরা তখন ফিরছি অলরেডি। তো আমরা ট্রেনে, তো মোটামুটি রাত 11:25 নাগাদ হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। এবার ফোন করে দেখছি, যেহেতু স্টুডেন্ট ফোন করেছে, যেহেতু আমি লটা পড়ানো ল প্র্যাকটিসের পাশাপাশি যেহেতু আমি লটা পড়াই দীর্ঘ সময় ধরে, প্রায় অনেক বছর হলো, আমি ভেবেছি বোধহয় ছাত্রীটি কোনো রিজনে ফোন করেছেন, কারণ সামনেই একটি পরীক্ষা, ওদের যেহেতু সেমিস্টার পরীক্ষা সামনে। তো আমি নর্মালি ক্যাজুয়ালি ফোনটা পিক আপ করি, বলি হ্যাঁ রে বল, কি হয়েছে? আমি উল্টো দিক থেকে শুনতে পাচ্ছি মেয়েটি হাউ হাউ করে কাঁদছে, মানে সেই কান্নাটা আমি যদি সুমনদা আপনাকে ডেসক্রাইব করি, আপনি হয়তো এটা নিতে পারবেন না। তা আমি পরিষ্কার করে শুনতে পেলাম ও হাউ হাউ করে কাঁদছে, এবং ওর প্রথম প্রশ্ন ছিল, স্যার রেপ হলে কি হয়? কারণ এটা মাথায় রাখতে হবে, ছাত্রীটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, এই 16 জুলাই থেকে পরীক্ষা দেওয়ার যার কথা। মেয়েটি আমার প্রথমে ফোন করে বলে, স্যার, ইনফ্যাক্ট মেয়েটি ফর্ম ফিল আপই করতে গেছে, ওটা নিয়ে আমি আসছি ওটাতেই। আমায় ফোন করে বলে, স্যার রেপ হলে কি হয়? আমি একটু চমকে উঠলাম যে কি বলছিস, কি মাথাটা গেছে নাকি? প্রচন্ড কান্নাকাটি করে বলছে, না স্যার আমাকে খুব বাজে লেভেলে রেপ করা হয়েছে। বললাম কোথায়, কিভাবে, হাউ? এবার সমস্যা হচ্ছে কি, যখন আমরা ট্রেনের ভেতর থাকি নেটওয়ার্কের একটা ফ্ল্যাকচুয়েশন থাকতেই পারে, এবং থাকেও। পুরোপুরি শুনতে পেলাম না। আমাকে বললো, স্যার আমি আজকে আমার কলেজে ফর্ম ফিল আপ ছিল, আমি ফর্ম ফিল আপের জন্য আজকে গেছিলাম। ইউজুয়ালি ফর্ম ফিল আপ আমাদের 3:30 ওই টাইমের ভেতরে এন্ড হয়ে যায়। আমরা একটু বসেছিলাম, বন্ধু বান্ধব আড্ডা মারতেই পারে, যে কোনো জায়গাতেই আড্ডা মারার সম্পূর্ণ তাদের অধিকার আছে, আমরাও বেড়েছি। এবার ইন দ্যাট মোমেন্ট অফ টাইম 4:30 পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয়, যখন জিনিসটা শুরু হয়, ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ ক্যালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম। সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই লেভেলে প্রথমে মলেস্ট করা হলো। মলেস্ট করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে, এটি আমার মেয়েটি পরিষ্কার করে বলেছিল যে, স্যার তুমি বিশ্বাস করবে না, জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরে জাস্ট এইভাবে আঙুল দেখিয়ে বললো বেরিয়ে গেল, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচড়ে ভেতরে ঢুকিয়েছে। ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই, এবং আমি প্রচণ্ডভাবে কান্নাকাটি করতে থাকি। আমি বলি এরকম করো না, এবং ইভেনচুয়ালি আমি স্টেটমেন্টটা কোট করে বলছি, আমার প্রথমে প্যান্ট খোলা হয়, তারপরে আমার টপ পোর্শন খোলা হয়, আমার ইনার ওয়্যার্স খোলা হয়, এবং
আমি ডাইরেক্টলি আবার বলছি, আমি কোট করে বলছি, পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌনাঙ্গ প্রবেশ করিয়ে দেয়। ঠিক আছে, এই ডিটেলস গুলো এখন অনেক বয়সী ছেলেমেয়েরা এটা রেসপেক্টে দাঁড়িয়ে তার উপরে নৃশংস অত্যাচার চলে এবং মেয়েটি বেরিয়ে আমাকে 11:25 নাগাদ ফোন করে। আমি এখন অবধি রেকর্ড দেখিয়ে দিতে পারি। 11:25 অবধি মেয়েটি ফোন করে আমাকে, ফোন করে বলে যে স্যার এরকম এরকম সিচুয়েশন, তুমি বলো এখন আমি কি করবো। বললাম ইমিডিয়েট বেসিসে যাও, বাবা মার সাথে ইমিডিয়েট কথা বলো। না, আমি বাবা মাকে জানিয়েছি। না, এখন তুমি বলো আমি আইনত কি করতে পারি। বললাম এটা তোর কোথায় ঘটেছে। না স্যার কলেজ প্রেমাইসিসের ভেতরে। বললাম ইমিডিয়েটলি তুমি কসবা থানায় যাও, ইমিডিয়েট বেসিসে এফআইআর লঞ্চ করো এবং মেডিকেল এক্সামিনেশন যা থাকবে ইনভেস্টিগেটিং অফিসার তোমায় গাইড করে দেবেন। এই হচ্ছে সিচুয়েশন সুমন্ত, যেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এবং আমার মতো একটা মানুষের জন্য এটা দুর্ভাগ্য যে আজকে এই স্টুডিওতে এখানে বসে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, যেখানে কিনা একজন ছাত্রীর গর্বে আমার বেশি করে আনন্দিত হওয়া উচিত। আজকে আমি একজন শিক্ষক হিসেবে আমার আজকে লিটারালি লজ্জা লাগছে যে আমার ছাত্রী এইভাবে গণধর্ষিতা। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, না হলে পরে কি না কি বলে ফেলবো নিজেও যাই না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভামবেড়াল আর খেকশিয়ালদের থেকে বেঁচে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।